আজকে নামাজের পর শুক্রবার বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে। অপেক্ষা করছে বলবে এটাই হবে বাস্তবতা। আওয়ামী নাই কোথায়, আমরা আওয়ামী থাকবে। এদিকে আজ জুমার পর আওয়ামী লীগের সকল পরিকল্পনা বাস্তব হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তারা ক্ষমতায় বসিয়েছে। দেশ আবারও উত্তাল হয়েছে। সারা দেশের ৬৪ জেলায় গৃহযুদ্ধ চলছে। শেখ হাসিনার অট্টহাসি, চারিদিকে ভুয়া ভুয়া প্রতিধ্বনি, আওয়ামী লীগের মনে ঈদের আনন্দের নাচ। রাজনীতির মাঠে ময়দানে দয়া করে আবারও বলতেছি, দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যার ব্যবস্থা করেন। আর সরকারকে সাহেবকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। পুলিশ গেল সেখানে লাঠি চার্জ করতে, পুলিশ টেনশনে পড়বো 3 দিন পরে বিএনপি ক্ষমতায় আসবে, এখন কি লাঠি দিব নাকি দিব না, এই সুযোগে আবার পুলিশের মাইট দেওয়া হতে পারে, সরকারের হরতাল তৈরি হয়ে যেতে পারে, অবরোধের ডাক আসতে পারে, ইউনুস সরকার চিপায় পড়ে যাবে। এটা হচ্ছে বাস্তব। দেখেন, আওয়ামী লীগের পাঙ্গা নিয়ে এই সরকার কখনোই টিকবে না। নুরুল হক নূর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার সহ কোন সরকারকে নিতে দেয়া হবে না। তিনি তখন দল গড়লেন বিএনপি, মানে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া প্রধান যে দুটো দল, আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী ছাড়া বাকি যে দুটো দল, সেই দুটো দল তো আসলে কিংস পার্টি, মানে ক্ষমতায় থেকেই রাজনৈতিক দল গড়েছে। কুমিল্লায় মে দিবসের অনুষ্ঠানে বিএনপিকে চাঁদাবাজ বলে তোপের মুখে পড়েছেন এবি পার্টি মহানগর শাখার আহ্বায়ক। যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন তারা কোনো বুঝতে পারতেছেন না। কথা হলো, আপনার দেশ না থাকলে আপনি আওয়ামী লীগ নিয়ে কি করবেন? দেশই নেই, তাহলে এত কষ্ট করে এত পরিশ্রম করে এই দেশটা আমাদেরকে সংস্কার করতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম নাই বললে চলে, আজ বা কাল এদের বিচার হবেই। যারা ডলার খেয়ে ডলারের লোভে দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে, তাদের বিচার তো বাংলাদেশের মাটিতে হবেই। আমাদের প্রজন্ম না করুক, আমাদের পরবর্তী প্রজন্ম করবে। শেখ হাসিনাকে এমন কোন ব্যঙ্গ নাই যেটা করে নাই। শেখ হাসিনাকে যারা ব্যঙ্গ করেছিল তাদের সবার বিচার হবে, এটা আমরা এই জায়গায় শুনতে পাচ্ছি। ইতিমধ্যে আজ জুমার পর বিশাল একটি ঘটনা ঘটে যায় দেশের মধ্যে। দর্শক শ্রোতা, নতুন একটি আন্দোলন হচ্ছে দেশের মধ্যে। এইটা হচ্ছে শেখ হাসিনাকে ফিরানোর আন্দোলন। আপনারা জানেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। ক্ষমতা দখল এবং ক্ষমতার চেয়ারে বসা নিয়ে, এইটা নিয়েও অনেকে অনেক কথা বলতেছে, অনেকে ঝামেলা করতেছে। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক তথ্য আসে, কিভাবে শেখ হাসিনা দেশে আসে এবং তার প্রতিশোধ কিভাবে নেয়, এবং এই নিয়ে কি কি হচ্ছে, ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে, সেনাপ্রধান কি করেন, সার্জিস হাসনাত সমন্বয়ক উপদেষ্টা সবার কি হয়, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেশের রাজনীতির বিষয়ে। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন, কোনো জঙ্গি সংগঠন, তাহলে কেন পারবে না? আওয়ামী লীগ যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জঙ্গি সংগঠন হতো, জামাতের মতো, শিবিরের মতো, তাহলে সেটা আমরা মেনে নিতাম। যেখানে আওয়ামী লীগের ক্ষমার কথা বলা হয়েছে, আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে? যদি আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হয়, সেক্ষেত্রে 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি ক্ষমা চাক, দৃশ্যমান ক্ষমা চাক। 71-এর স্বাধীনতা বিরোধী অপশক্তি হয়ে এদেশের মা বোনদের ধর্ষণ করা এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করার মাধ্যমে জামাত যে স্বৈরাচারী আচরণ চালিয়েছিল, জামাত যে ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়েছিল, সেটার জন্য জামাত কি ক্ষমা প্রার্থনা করেছে আজ অব্দি? তারাও দৃশ্যমান ক্ষমা চাক তাদের কাছে। তারপরে আওয়ামী লীগ ভেবে নিবে কোথায় তাদের ক্ষমা চাইতে হবে, কোথায় তাদের ক্ষমা চাইতে হবে না, কিংবা জনগণের সাথে তাদের যে ভুলগুলো ছিল সেগুলো আওয়ামী লীগ অবশ্যই শুধরে নেবে। আওয়ামী লীগ নতুন করে ভাববে। এইখানে এদের মানে ভাই, ফেসিজম কাকে বলে? ভাই, ফেসিজম কাকে বলে অ্যাকচুয়ালি এদের থেকে শিখতে হবে। এই স্ট্যাটাসের পর আবার সেই কালিয়া হাসনাত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকেল 3টায় বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, এই জাতীয় নাপাক পার্টি তাদের যে বিক্ষোভ সমাবেশগুলো এবং বৃহৎ যে রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচি, সেটাকে শুক্রবারে করে। কেন জানেন? কারণ শুক্রবারে বাঙ্গু মোমেনদের বাংলাদেশে অতিমাত্রায় উপস্থিতি লক্ষ্য করা যায়। কারণ শুক্রবার ওই যে নামাজ শেষে বাইতুল মুকাররমের গেট থেকে একটা বিশাল ইসলামিক রাজনৈতিক দলগুলোর একটা বিশাল মিছিল বের হয়, খিলাফতের দুষ্কায়েম করবার জন্য, কিংবা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে আগ্রাসন ইসরায়েলের, সেটাকে প্রতিহত করবার জন্য, কিংবা ভারতবর্ষের আভ্যন্তরীণ যে মুসলিমরা রয়েছে, সংখ্যালঘু মুসলিম, যদিও সেটা বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনায় তাদের জনসংখ্যা অনেক বেশি, 28 কোটির মতো, তারপরেও তাদের সেই অত্যাচারের দাবিতে বাংলাদেশে আন্দোলন চলে। অথচ বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে, তারা মুসলিম হওয়া সত্ত্বেও সেগুলো নিয়ে বাঙ্গু মোমেন্টরা কিছু বলবে না। এরা কখনো কিছু বলবে না, কারণ এদের ধর্ম হচ্ছে এদের ব্যবসার অন্যতম পুঁজি। এরা সেই পুঁজিটাকে ব্যবহার করে রাজনীতি করে। তো এই শুক্রবারের মিছিল দেওয়ার উদ্দেশ্য একটাই, সেই তথাকথিত বাঙ্গু মানে বলদাকৃতির যে মোমেন্ট গুলো আছে, এই মোমেন্টদেরকে শো অফ করে তাদের মিছিলে নিয়ে টেনে টুনে বা খুরমা বাতাসা খাইয়ে সেটাকে দেখাই দিবে। আন্তর্জাতিক মিডিয়া বলেন, বাংলাদেশে তথাকথিত দালাল মিডিয়া বলেন, এদেরকে বুঝাবে যে আমাদের পেছনে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের পেছনে সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন অংশগ্রহণ ছিল, ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, বিভিন্ন দলমত নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে। এটাই বোঝানো মূলত তাদের শুক্রবারে নেওয়া কর্মসূচি। এর থেকে বেশি কিছু না। এদিকে টুকাই সার্জিস, গদা নাহিদের ফেসবুক
স্ট্যাটাস শেয়ার করে লিখেছে রক্তে রঞ্জিত এই রাজপথ খনিদের হতে পারে না। এগুলা আসলে এদেরকে নিয়ে কিছু বলার নাই। তবে এই জাতীয় নাপাক পার্টির 3 নাপাক অর্থাৎ নাপাক স্কোয়াড সার্জিস টুকাই, নাহিদ গদা আর হাসনাত কালিয়া, এই 3টা হচ্ছে এদের স্বীকৃত নাম। এই গদারা এই মুহূর্তে কেন হুট করে বড় একটা প্রোগ্রাম ডেকেছে আপনারা কি বুঝতেছেন? এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য এবং চাঞ্চল্যকর যে বিষয় সেটা হচ্ছে মায়ানমারকে করিডোর প্রদান, এবং এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং করিডোর শুধু প্রদান করে নাই, সেখানে স্টারলিংকের স্যাটেলাইট অ্যান্টেনা স্থাপন করা হয়েছে, মার্কিন সেনাবাহিনী এসে কোথায় থাকবে সেটা নির্ধারণ করা হয়ে গেছে, আরাকান আর্মি এবং মার্কিন আর্মির গোলাবারুদ অস্ত্র সরঞ্জাম কোথায় থাকবে সেটা নির্ধারণ হয়ে গেছে। প্রফেসর ইউনূস, দয়া করে আবারও বলতেছি, দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। আর সরকারকে ইউনূস সাহেবকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে, যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। আপনি যতই বলেন আপনাকে তো পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই, বুঝছে? তো এখন তো পাবলিক চায় যে তার লোকটা নির্বাচিত করবে, সে ভোট সে দিতে চায়, ওইটা ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা, যত দেরি করবেন তত হাসিনা ওই দিল্লি থেকে খালি টেলিফোন আর ইউটিউব আর কই যে আমি আসতেছি, আবার টপ আসতেছি, কচ্ছে না? চিন্তা করেন, সময় বেশি পাশে বলে তোমরা এই কথাগুলো কছে, তাই না? স্বাধীন একটা বিচার ব্যবস্থা চাই, ওই সরকারের কথা শুনে যেন বিচারক রায় না দেয় সেটা ব্যবস্থা আমরা চাই। ওই জন্য বলছি স্বাধীন বিচার ব্যবস্থা, তাই না? তো এটা ভালো না খারাপ? এই ব্যবস্থাতে আমরা চাই যে এইবার প্রফেসর ইউনূস দয়া করে আবারও বলতেছি, দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন, সংস্কারগুলো শেষ করে। আসতে পারবে হাসিনা? পারবে? আর জোর দিয়ে বলেন না, সবাই কয় না পিছনে, কি আপনারা মনে করেন যে আসতে পারবে? পিছনে জানতে চাই, হাত দিয়ে দেখেন না ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ হ্যান্ডকাপ পরে আনবেন। আমরা ওই চাচ্ছি যে ভারতকে বারবার বলতেছি যে হাসিনাকে ফেরত দাও, হাসিনাকে ফেরত দাও, এখানে বিচার করা হবে। ও যে হাজার হাজার লোককে মারছে, ছাত্রদেরকে মারছে। কিছু সংখ্যক লোক অপরাধ করেছে যাদের সংখ্যা মানে টোটাল সংখ্যা লেস দেন 1%, 1%-এর নিচে। তার মানে কথা এই দাঁড়ায় 99% আওয়ামী লীগারই হচ্ছে নিরীহ আওয়ামী লীগ। এখন 1%-এর কাছে কি 99% হেরে যাবে? 99%-এর শক্তি বেশি না 1%-এর? কথা হলো 99% হেরে যাবে, এটার পিছনে কোনো যুক্তি নেই। আওয়ামী লীগের লোকেরা কিন্তু ওই 1%-এর উপরে, যাতে মানে 1%-এর উপর অনেকেই রাগ, কারণ 1%-এর কারণে 99% হচ্ছে ভিকটিম, এবং তারা এখন কঠিন সমস্যার মধ্যে আছে। এখন কথা হচ্ছে এই 4.5 কোটি আওয়ামী লীগ আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন না। তারা যদি আন্দামান দ্বীপে পাঠাতে চান সেখানেও জায়গা হবে না এত মানুষের। এবং আওয়ামী লীগ প্রায় প্রতিটি পরিবারে আছে, প্রতিটি পাড়ায় আছে, প্রতিটি মহল্লায় আছে। আওয়ামী লীগ নাই কোথায়? এবং আওয়ামী লীগ থাকবে। এখন যারা আওয়ামী লীগ নাই বলেন এবং নাই বলে আত্মতৃপ্তিতে ভোগেন, তারা কয়েক মাস পরেই দেখতে পারবেন আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ কাহাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, মানে ইলেকশনটা আসতে না। এখন কয়দিন আগেও আমরা দেখলাম যে ফাঁসির আসামি বিএনপির নেতা, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবু, আরেক প্রতিমন্ত্রী পিন্টু, এদের যারা এখন ফাঁসির কাছে তোলার কথা, তাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি। এখন শেখ হাসিনাটা এখনো ফাঁসি হয় নাই, বা তার দলের অনেক নেতা ফাঁসি হয় অবস্থা এরকম। এখন ফাঁসির লোকেরা যদি ফুলের মালা দিয়ে বেরোতে পারে, শেখ হাসিনা বা তার দলের লোকেরা, নেতারা কয়েকদিন পরেই যে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা না হবে না, এটা আপনি কনফার্ম বলতে পারেন না। অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যতই দোষ করুক না কেন, আওয়ামী লীগ তো দেশে অনেক উন্নয়ন করেছে, সুতরাং যে কথাই কথা বলুন না কেন তার জন্য ফুলের মালা অপেক্ষা করবে, এটাই হবে বাস্তবতা। এবং ইতিহাস কিন্তু তাই বলে, আমাদের দেশের মানুষের জুতার মালা দিতে বেশিক্ষণ লাগে না, ফুলের মালা দিতেও বেশিক্ষণ লাগে না, এবং আওয়ামী লীগের জন্য ফুলের মালা অপেক্ষা করছে, এটা বলাই যায়। সমস্যা প্রকৃতপক্ষে কোথায় দাঁড়াচ্ছে বা সমস্যা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, বা সেই সমস্যা থেকে সমাধানের উত্তরণ এবং এখানে শেখ হাসিনার কপাল খোলার বা আওয়ামী লীগের লাভবান হওয়ার যে বিষয়টি রয়েছে, এটি আসলে প্রকৃতপক্ষে কোথায়? দেখুন, ভারত যেভাবে বা ভারত যে সকল বিষয় নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের সীমান্ত। তারা কখনোই চায় না যে তাদের সীমান্তের মধ্যে কোনো ধরনের উগ্রবাদিতার চর্চা হোক, তাদের সীমান্ত ঘিরে কোনো ধরনের জটিলতা তৈরি হোক। এর মধ্যে সব থেকে বেশি যে বিষয়টি ঘটে থাকে সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলো, যার মধ্যে কাশ্মীর অন্যতম। তবে বাংলাদেশের যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে, সেটির কারণে মূলত ভারত কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষপাতিত্ব করবে না বা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কোনো ধরনের স্বীকৃতি দিবে না। তারা তাদের যে বিষয়গুলো বলেছে পূর্বে, অর্থাৎ বিভিন্ন বিশ্লেষকরা যে বিষয়গুলো বলেছেন, বিভিন্ন গণমাধ্যমগুলো যে বিশ্লেষণ করেছে, গণমাধ্যমগুলো যে সকল প্রতিবেদন করেছে, সেই বিষয়গুলো কিন্তু বর্তমানেও বলবৎ থাকবে। এখানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যেভাবে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে বা পাকিস্তানের সাথে তাদের যে ধরনের সখ্যতা গড়ে তুলছে, এই সখ্যতাই মূলত
ভারত সরকার বা ভারতের যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছে তারা তাদের দৃষ্টিতে রেখেছে। এবং এই সম্পর্কের জের ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রকৃতপক্ষে আসলে কি যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কিংবা বারবার যুদ্ধ প্রস্তুতি করার কথা বলছেন বিভিন্ন সামরিক বাহিনীর বিভিন্ন সমাবেশে গিয়ে বা সামরিক বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, এই বিষয়টি কিন্তু তাদের গণমাধ্যমে উঠে এসেছে। আনন্দবাজার পত্রিকা ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বক্তব্যটি, অর্থাৎ যুদ্ধ অবস্থা রয়েছে, যুদ্ধ প্রস্তুতি থাকতে হবে, এই বিষয়টি কিন্তু হেডলাইন করে একটি বার্তা প্রচার করেছে। আবার দ্য ফার্স্ট পোস্ট, দিল্লি টাইমস, এই সকল গণমাধ্যমে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যুদ্ধ প্রস্তুতির যে বার্তাটি রয়েছে প্রধান উপদেষ্টা, সেই বার্তাটিকে কিন্তু তারা বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে বিভিন্ন ধরনের বিষয়বস্তু তারা প্রচার করেছে। আমি মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই। ওনার বক্তব্যটার প্রতি কার কার সমর্থন আছে? 17 বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা। এই আপনারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে লেয়াজু থাকার রাজনৈতিক দল এনসিপি বা ছাত্র উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা যারা আছেন। ইভেন এখানে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা বড় বেনিফিটেড হয়েছেন। ওনার নামে থাকা মামলাগুলো ঝরে গেছে, কয়শো কোটি টাকা জানি 600 কোটি প্লাস মাইনাস একটা ট্যাক্স ছিল, সেটাও তিনি মাপ পেয়ে গেছেন। ইভেন গ্রামীণ ব্যাংকেও 2000 কেউ বলছেন 29, কেউ বলছেন 35 পর্যন্ত এটার একটা সিস্টেম হয়ে গেছে। আবার গ্রামীণ ব্যাংকে সরকার যে হস্তক্ষেপ ছিল 20%, সেটা 10% বা 5%-এ নামাই নিয়ে আসছে। তো এই সকল জিনিসগুলো হওয়ার কথা ছিল বা আরো ডেভেলপ হওয়ার কথা ছিল বিএনপির, কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন কেমনে কি হচ্ছে, তাই না? বিএনপি মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। বাস্তবতা হচ্ছে এটাই, বিএনপি সরকার গঠন করবে। তো এখন নির্বাচন কবে? এই নির্বাচন নিয়ে আমি আমার ভিডিও শিরোনামটা যেটা দিছি যে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কপালে শনি ডেকে আনছেন, কেন আবার আসেন। আল জাজিরাতে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছেন, আমি তখনই বলে দিছি এটা ভেজাল হবে। কোনটা? বিএনপি বা অন্যান্য দলগুলো যখন নির্বাচনমুখী হতে চাচ্ছে, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন যে জনগণ এখনো এই সরকারের উপর আস্থাশীল, তারা নির্বাচন এরকম কি জানি একটা বক্তব্য দিয়েছিলেন যে মানে এই সরকারের উপর তাদের সবকিছু কনফিডেন্স আছে বা ভরসা রাখছে, তারা মনে করছে যে এই সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, এরকম একটা বক্তব্য দিচ্ছেন। এর পরের দিনই সম্ভবত আমির হোসেন আবু সাহেব তিনি বলছিলেন ওই জনগণ কারা। আমি সবসময় বলি এদেশের জনগণ বলতে কোনো শব্দ নেই, আপনাকে চুজ করতে হবে তুমি কি এনসিপির জনগণ, নাকি জামাতি জনগণ, নাকি বিএনপির, নাকি আওয়ামী জনগণ, নাকি মানে যতগুলা রাজনৈতিক দল কম বেশি আছে। কিন্তু রাজনৈতিক দলগুলা ইভেন আপনি যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসও ওই যে সামষ্টিক জনগণ, এটা তাদের ভুল শব্দ ব্যবহার। ওনার বলা দরকার ছিল আমাকে যারা ভালোবাসে সেই টাইপের জনগণ, কিন্তু এটা আমাদের কেউই বলেন। এনসিপিও কথায় কথা বলে এই দেশের ছাত্র জনতা, বাবা কোন ছাত্র কোন জনতা? ছাত্রদের মধ্যে তো 2-4 হাজার দল আছে। বলা উচিত যে আমাদেরকে যারা সাপোর্ট করে বা আমাদের সাথে থাকলে যাদের ফয়দা হবে সেই ছাত্র সেই জনতা, কারণ সবাই দলের মধ্যে ওই অ্যাক্টিভিটি দেখায় যাদের এখানে ফয়দা আছে এবং তাদেরকে দিয়ে তাদের মাশাআল্লাহ হয়তো ইনকাম চলে। কারণ পলিটিক্স একমাত্র জিনিস বাংলাদেশে রাতারাতি আপনার পয়সা আসমান থেকে ফাইরা না দিবে। আপনি দেখেন হান্নান মাসুদ, ওয়াও, হ্যাঁ, তারপর আপনি দেখেন নাহিদ, ওয়াও, আসিফ, ওয়াও, হ্যাঁ, এরকম প্রত্যেকের কিন্তু ওয়াও অবস্থান হয়ে গেছে। আরমানি ব্র্যান্ডের জিন্স পড়তেছে, আপনি ড্রেস আপ দেখেন কই থেকে কই গেছে। আওয়ামী লীগের একজন এমপি, বিএনপির একজন এমপি, মন্ত্রী, যতগুলা সুযোগ সুবিধা নিচ্ছে এক চামচ এই নাহিদরা ছাইরা দিয়ে আসছে ক্ষমতায় বসে। পদত্যাগের কোনো নজির এই সরকারের মধ্যে কেউ তৈরি করছে? করে নাই। এইখানে এগুলো হবে না, কারণ চেয়ারের মধ্যে কি যেন আছে কি আছে বলা যাবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটায় তারেক রহমানের গতকালকে যে বক্তব্য আপনি যদি বোঝেন, ঘন্টা কিন্তু বাইচা গেছে। কোন ঘন্টা? ধৈর্য শেষ, গো ফর অ্যাকশন বা রেডি ফর অ্যাকশন। যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন তারা এখনো বুঝতে পারতেছেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু কথা হলো আপনার দেশ না থাকলে আপনি আওয়ামী লীগ নিয়ে কী করবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও কি আপনাদের দেশই নেই? তাহলে এত কষ্ট করে এত পরিশ্রম করে এইসব গান এইসব ভ্যান্না বাজিয়ে লাভ আছে? প্রবীণ রাজনীতিবিদরা ইতিমধ্যে বিষয়টা বুঝতে পেরেছে এবং যারা আওয়ামী লীগ নিষিদ্ধের ট্রাম্প কার্ড খেলতেছে তারা একটা মহলের একটা গ্রুপের হয়ে কাজ করে দেশকে উত্তেজিত রাখার চেষ্টা করতেছে, তাছাড়া আর কিছুই নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ বর্তমান সরকার করবে না, এবং আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের কোনো হেডেকও নেই। এবং বড় বড় রাজনৈতিক দলগুলো যাদের অর্থাৎ ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা ছিল বা ক্ষমতায় এতদিন নির্বাচন এলে যারা ক্ষমতায় যেত, তারা এখন আছে ফান্দে বড়িয়া বকা কান্দের সিচুয়েশন। অর্থাৎ তারা দেশের এখন যে ইকোনমিক্যাল কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা, দেশে এখন যে অস্থিরতা, এখন যে বেকারত্বের হার মানে যে পরিমাণ বেড়ে গিয়েছে, বাংলাদেশের 30 লক্ষ হতদরিদ্র এবছর আবার নতুন করে যোগ হয়েছে, তাতে করে তারা ক্ষমতায় গেলেও 6 মাস মানে সাস্টেইন করবে কিনা বা তাদের সেই দল মানে চালাতে পারবে কিনা, এটা নিয়েও তারা সন্দিহান এবং শঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত। আরও দিন যাবে, আরও ক্রিটিক্যাল অবস্থা হবে। এই অবস্থার মধ্যে আবার নতুন ইস্যু যোগ হয়েছে, সেটা হলো মায়ানমার ইস্যু। মায়ানমারেরা বাংলাদেশের যে কোনো সময় অ্যাটাক করতে পারে,
যে কথা বলার জন্য বলছিলাম, দুইজন বিএনপির প্রবীণ এবং জ্ঞানী নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমানে জাতীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলেছেন, ভুলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়, উনি বলেছেন যে আপনি তো নির্বাচিত সরকারই নয়, আপনি তো জনগণের ভোটে নির্বাচিত হননি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলেছে, কারণ জনগণের ভোটে, আমার মতে উনি জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলে জনগণ নিয়ে ভাবার সময় নেই। যেভাবে হোক তার মানে ভালো পজিশনে যেতে হবে, তার ঠিক 37 ঠিক রাখতে হবে, এটা নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ব্যস্ত আছেন। এবার ওই রুহুল কবির রিজভী, বিএনপির নেতা, উনি বলেছেন, কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কলকারখানা, এমনিতে বাংলাদেশে বেকারত্বের সমস্যা ব্যাপক। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য এবং তাদের বক্তব্য দেখে আমরা দেশের আপডেট নিউজগুলো বুঝতে পারি। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে অনেক কথা হয়, আওয়ামী লীগের বিষয়ে সমন্বয়ক, উপদেষ্টা, সবার পরিকল্পনা এবং সবার বক্তব্য এখানে প্রকাশ হচ্ছে। এইগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক পাই থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।